এদিকে গোপনে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হঠাৎ জরুরি ঘোষণা দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, আজ থেকে দেশ চালাতে পারে সেনাবাহিনী। একটি পদত্যাগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। ডক্টর ইউনূস পদত্যাগ করেছেন, সেই পদত্যাগপত্র ভাইরাল হয়ে গেছে। বলা হচ্ছে ডক্টর ইউনূসের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে গিয়েছে। মোহাম্মদ ইউনূসের সেই ভাইরাল পদত্যাগপত্র প্রথমে দেখুন বলা হচ্ছে বিষয় প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ, এবং এক্ষেত্রে আপনারা দেখুন তারিখ রয়েছে 22শে জানুয়ারি। অবশ্যই আমরা দেখব ভেতরে কি লেখা রয়েছে। প্রথমে দেখুন বলা হচ্ছে জানাব, তারপরে বলা হচ্ছে আমি গভীর দুঃখের সাথে জানাতে চাই। ফাইনালি তাহলে ডক্টর ইউনূস তিনি পদত্যাগ করেই ফেললেন। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু সম্পূর্ণ এই ভিডিওটি জুড়ে কিন্তু দেখলেন, মানে একদম পদত্যাগ, আপনার পত্রতে কি কি আপনার লেখা উল্লেখ করা হয়েছে বা আপনার ডক্টর ইউনূসের যে সিগনেচার সেটাও কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। ইউনূস পদত্যাগপত্র পাঠিয়েছে, এটি একটি নিউজ। ইউনূস পদত্যাগপত্র পাঠিয়েছে, যমুনা টিভির এক সাংবাদিককে সাক্ষাৎকার দিয়ে তার কাছে এটি পাঠিয়েছে, কিন্তু এটা নিয়ে আলোচনা চলছে, নেগোসিয়েশন হচ্ছে। এখন সম্ভবত আজকে রাত্রে সেনাবাহিনী সেই ভাইরাল পদত্যাগপত্র প্রথমে দেখুন বলা হচ্ছে বিষয় প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ, এবং এক্ষেত্রে আপনারা দেখুন তারিখ রয়েছে 22শে জানুয়ারি। অবশ্যই আমরা দেখব ভেতরে কি লেখা রয়েছে। প্রথমে দেখুন বলা হচ্ছে জানাব, তারপরে বলা হচ্ছে আমি গভীর দুঃখের সাথে জানাতে চাই যে 5ই আগস্ট পরবর্তী বিভিন্ন সহিংসতা ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে 2100 জনের 2100 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আরো কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছি। এটা কিন্তু প্রথমেই লেখা রয়েছে। তারপরে দেখুন প্রথম পারাতেই লেখা রয়েছে। তারপরে বলা হচ্ছে এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এদেশের জনগণের নিরাপত্তা এবং কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। তারপরে দেখুন সেকেন্ড পারাতে প্রথমেই লেখা রয়েছে গত 1 মাসের অধিক সময় ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সম্প্রতি ঘটনাবলী প্রমাণ করেছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিয়ে যেতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি প্রতিষ্ঠিত করবে। এবং নেক্সট যে প্যারা অর্থাৎ থার্ড যে প্যারা রয়েছে সেখানে দেখুন বলা হচ্ছে এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত এবং আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি। এই পর্যন্ত কিন্তু লেখা রয়েছে এই ভাইরাল পদত্যাগপত্র। তারপর দেখুন বিনীত নিবেদক রয়েছে মোহাম্মদ ইউনূসের স্বাক্ষর, এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ভাইরাল ছবিটি বা ইউনূসের এই ভাইরাল পদত্যাগপত্র ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় আপনি দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে বলা হচ্ছে কোন এক সাংবাদিককে নাকি মোহাম্মদ ইউনূস বিদেশ থেকে এই পদত্যাগপত্র পাঠিয়েছেন। ডক্টর ইউনূসের পদত্যাগপত্র, একটি পদত্যাগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। সেখানে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র লিখেছেন, প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ এমন বিষয়কে কেন্দ্র করে তিনি লিখেছেন। এই যে পদত্যাগপত্রটি প্রধান উপদেষ্টার প্যাডে পদত্যাগপত্রটি ভাইরাল হয়েছে, এটি কি আসল নাকি ফেক সেই আলোচনা চতুর্দিকে চলছে। পদত্যাগপত্রের যে ভাষা, দায় স্বীকার করার যে ভাষা, 5 আগস্টের ঘটনার পরে যত হত্যাকাণ্ডের ঘটনা হয়েছে, 2100 জন বলা হয়েছে, সেই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে নেওয়া এবং এই পরিস্থিতি হত্যাকাণ্ড যেন আরও না ঘটে সেই জন্যই তিনি পদত্যাগ করছেন। এই ভাষাটাই আমার মনে হয় যে একটু বিতর্কিত হয়ে যায়। এই ভাষাটাই বলে যে এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাও হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই পদত্যাগপত্রটি আদৌ ডক্টর মোহাম্মদ ইউনূসের কিনা সেই ভাবনাটা যখন হচ্ছে তখন ডক্টর ইউনূস সুইজারল্যান্ড সফরে রয়েছেন। সেখান থেকে শোনা যাচ্ছে তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন এবং এই পদত্যাগপত্র ভাইরাল হওয়ার ঘটনাকে আর এক উপদেষ্টা আসিফ নজরুল তিনি গুজব বলার চেষ্টা করেছেন। তিনি বলেছেন পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে, আমরা ভালো আছি। উপদেষ্টাদের সম্পর্কেও নানা রকমের কথা চলছে। 2 জন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আবদুল্লাহ তারা দুবাই চলে গেছেন। সার্জিস আলম সমন্বয়ক তিনি দেশের বাইরে চলে গেছেন। অন্যান্য উপদেষ্টারাও দেশের বাইরে চলে যাওয়ার পথে রয়েছেন এমন আলোচনা কিন্তু গত সারা রাত সব থেকে বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজ থেকে এইগুলোকে প্রমোট করা হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটি ছবি, বিমানের ভেতরের একটি ছবিও বিভিন্ন জায়গায় দেখা গেছে। তারা আদৌ চলে গেছেন কিনা, এই চলে যাওয়াটাকে পালিয়ে যাওয়া বলছেন অনেকে। হাসনাত আবদুল্লাহ এখনও কুমিল্লায় অবস্থান করছেন এমন তথ্য দেওয়া হয়েছে। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল তিনি তার পোস্টে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া চলে গেছেন, মাহফুজ আবদুল্লাহ চলে গেছেন, সার্জিস চলে গেছে, হাসনাত আবদুল্লাহ এখনও কুমিল্লায় রয়েছে, এরকম বিভিন্ন ইনফরমেশন দিয়ে একাধিক পোস্ট দিয়েছেন। আসিফ নজরুল এই ব্যাপারগুলোকেই, এই সমস্ত ব্যাপারগুলোকেই গুজব বলে উড়িয়ে দিয়েছেন, কিন্তু তিনি এটা বলেননি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যদি এবং মাহফুজ আবদুল্লাহ তারা যদি বিমানে উঠে থাকেন তাহলে কোন রাষ্ট্রীয় কাজে তারা দেশের বাইরে যাচ্ছেন সেই ব্যাপারটা পরিষ্কার করেননি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ফিরে আসেন, এমন আলোচনাও কিন্তু চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গত রাত থেকে যে আজকে রাতেই সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে। ডক্টর ইউনূস সরকার যেহেতু ব্যর্থ হয়েছে, তিনি যেহেতু পদত্যাগ করেছেন, এই সরকার আর থাকছে না, সেনা শাসন আসছে, জরুরি অবস্থা জারি হতে পারে, রাষ্ট্রপতি সেই ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করতে পারে। সব মিলিয়ে আমার মনে হয়েছে যে গত রাতটা একটা গুজবের রাত ছিল। সেই গুজব যেভাবে ছড়ানো হয়েছে
তাতে অনেকেই আমরা সত্য বলে ভেবে নিতে পারি। আমি যদি আমার ব্যক্তিগত মতামত দিই, তাহলে প্রধান উপদেষ্টার যে পদত্যাগপত্র ভাইরাল হয়েছে, সেই পদত্যাগপত্রের ভাষা যেগুলো লেখা হয়েছে, 5 আগস্টের পরে হত্যাকাণ্ড, 2100 জনের মৃত্যু, সেগুলো দায় স্বীকার করে নেওয়া, এই কথাগুলো ডক্টর ইউনূস যদি পদত্যাগ করতেন এবং তার পদত্যাগপত্রে নিশ্চিত করে এই কথাটা লেখা থাকার কথা নয়, কারণ এত বড় দায় স্বীকার করে তিনি নিজেকে বিপদের মহাসমুদ্রে ফেলবেন, এতটা বোকা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভাবার কোনো কারণ থাকতে পারে কিনা, সেটাও একটা বড় বিষয়। যাই হোক, এখন পর্যন্ত পদত্যাগপত্র ব্যাপারটাকে গুজব বলেই ধরে নেওয়া যেতে পারে। দেখা যাক শেষ পর্যন্ত এটা গুজব হয় নাকি সত্য হয়। কিন্তু উপদেষ্টাদের, বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিমানের ছবিটা কবেকার, সেটা কি এখনকার নাকি আগের কোনো ছবি দিয়ে ব্যাপারটাকে এস্টাবলিশ করা হয়েছে, তিনি দেশের বাইরে চলে যাচ্ছেন, মাহফুজা আবদুল্লাহ দেশের বাইরে চলে যাচ্ছেন, সেটা অবশ্য সময় সাপেক্ষ এবং তদন্তের ব্যাপার। সব মিলিয়ে দর্শক, আপনার কাছে কি মনে হয় যে এই যে ঘটনাগুলো ঘটলো গত রাত থেকে আজকে পর্যন্ত, এখন পর্যন্ত সব থেকে বেশি চর্চিত হচ্ছে, সত্যি সত্যি কি ইউনূস সরকারের পতন হচ্ছে, সেনা শাসন আসছে, নাকি এগুলো স্রেফ গুজব বলেই উড়িয়ে দেবেন আপনি? আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেকেই সহজ সরল মানুষ বলেন, কিন্তু বিষয়টি আসলেই ততটা সহজ নয়। তিনি বেশ কিছু সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন। আমি মনে করি তার পিছনেও বিশেষ কিছু উদ্দেশ্য রয়েছে তার বোকাশোকা রকমের কথাবার্তার মধ্যে। নির্বাচন নিয়ে তিনি নানান সময় নানান ধরনের কথা বলছেন। বিদেশের মাটিতে বসে তিনি এখন নতুন কথা শোনালেন। বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর বার্ষিক সম্মেলনে যোগ দিতে তিনি এই মুহূর্তে সুইজারল্যান্ডের দাভোসে রয়েছেন। সেখানে WEF এর প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়েবের সঙ্গে একটি বৈঠকে যে মন্তব্যটি করেছেন তা হচ্ছে এরকম যে সরকার নির্বাচন আয়োজনের অপেক্ষায় রয়েছে, তবে এখন দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে প্রক্রিয়াটি কেমন হবে। দেশের মানুষ কোন ধরনের নির্বাচন চায় সেটি না জেনে সরকার নির্বাচন আয়োজন করতে পারবে না। বিষয়টি বোঝা গেল তো? এতদিন তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো যা চাইবে তাই হবে। তিনি এই মন্তব্যও করেছেন যে রাজনৈতিক দল যদি চায় যে কোনো সংস্কারের প্রয়োজন নেই, তাহলে আমরা এখনই নির্বাচন দিয়ে দেবো। আর এখন তিনি বলছেন জনগণ যখন চাইবে তখন নির্বাচন দেওয়া হবে, সরকার নির্বাচনের অপেক্ষায় রয়েছে। জনগণের চাওয়া তিনি বুঝতে পারছেন কিভাবে? জনগণের চাওয়াটার ব্যারোমিটারটা কি দিয়ে তিনি মাপতে পারছেন যে জনগণ কি চাইছে? জনগণের প্রতিনিধিত্ব করে রাজনৈতিক দলগুলো। এখন অধিকাংশ রাজনৈতিক দল যদি একটা সিদ্ধান্তে পৌঁছায় যে না, ন্যূনতম সংস্কারের মাধ্যমে নির্বাচনটি হওয়া সম্ভব, সেটি এই বছরের, সেটি জুলাই আগস্ট হোক, ডিসেম্বর হোক, যে সময়ের মধ্যে হোক, যদি তারা এটি বলে, তাহলে তো সেটাই আমাদের জনগণের চাওয়া বুঝে নিতে হবে। নাকি নির্বাচন দেওয়ার জন্য গণভোটের অনুষ্ঠান করতে হবে যে জনগণ কবে নির্বাচন চায়, 6 মাস, 1 বছর না 1.5 বছর? ডক্টর মোহাম্মদ ইউনূস একথাও বলেছেন যে গত 16 বছরে বাংলাদেশে যারা নতুন ভোটার হয়েছেন তাদের ভোট দেওয়ার সুযোগ হয়নি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্য করে বলেছেন, কথা অবশ্যই সত্য, খুব ভালো কথা বলেছেন। কিন্তু যে সুযোগটি এসেছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার পথে বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য, সেই পথ কেন তিনি অবরুদ্ধ করে রেখেছেন? কেন এই সরকারের 6 মাস হয়ে যাওয়ার পরেও কোনো ধরনের সংস্কারের পথে হাঁটতে পারেননি, শুধু সংস্কারের বোলা ঝুলিয়ে রেখেছেন এবং নির্বাচন কবে হবে তা নিয়ে একটা ভয়ঙ্কর অনিশ্চয়তার মধ্যে রেখেছেন? তাহলে নতুন ভোটার দূরের কথা, যারা পুরানো ভোটার হয়ে আছেন, যারা 3টি নির্বাচনে ভোট দিতে পারেননি 16 বছর ধরে, তাদেরকে কেন বঞ্চিত করা হচ্ছে? কাদের উদ্দেশ্যে? কাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য? এগুলো তো আমরা বুঝি, নতুন কিছু নয়। প্রধান উপদেষ্টা বলছেন ওই বৈঠকেই যে যদি মানুষ দ্রুত সংস্কার চায় তাহলে আমরা এই বছরের শেষ নাগাদ নির্বাচন করার লক্ষ্য নিয়েছি। আর যদি বলে না আমাদের দীর্ঘমেয়াদী সংস্কার দরকার, তাহলে আমাদের আরও 6 মাস লাগবে। দীর্ঘমেয়াদী সংস্কার জন্য কি মাত্র 6 মাস বাড়তি সময় প্রয়োজন? এটা তো অনন্তকাল ধরে চলতে থাকবে, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এগুলোও সবাই বলছে, এগুলো চর্বিত চর্বণ। কিন্তু তিনি শুধু বুঝতে পারছেন না, তার উপদেষ্টারা বুঝতে পারছেন না, তার প্রেস সচিব বুঝতে পারছেন না, আর সবাই বুঝতে পারছেন। সংস্কারের কথা শুধুমাত্র কারা বলছে? পূর্ণ সংস্কারের কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা। এখন বৈষম্য শব্দটাও পচে গেছে, বিপ্লব শব্দটা যেমন পচিয়ে ফেলেছে, বৈষম্য বিরোধী শব্দগুলো উচ্চারণ করতে আমাদেরকে হিসাব নিকাশ করে বলতে হয় আসলে কাদেরকে আমরা বৈষম্য বিরোধী বলবো। বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে নেমে তারা এখন সব জায়গায় বৈষম্য সৃষ্টি করছে। স্পষ্টত দেশের 18 কোটি মানুষের মধ্যে হয়তো 2-4-5 লাখ বাদে আর সবার সঙ্গে বৈষম্য করছে। এদিকে আবার নতুন করে হুঙ্কার ছেড়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। কি হুঙ্কার কোথায় দিলেন? বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা সমন্বয়কে দায়িত্ব পালন করেছেন 5 আগস্ট গণঅভ্যুত্থানে বা হাসিনা বিরোধী আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন, তাদের একটি সমাবেশ ছিল আহতদের নিয়ে। সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে। কাকে বলছেন? সরকারের উদ্দেশ্যই তো, এবং সরকার সেটা খুব ভালোভাবে নিচ্ছে, নেয়ারই কথা। তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তো টিকে আছে তাদের জোরেই। আমি বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এত সহজ সরল মনে করার কোনো কারণ নেই। যিনি সারা বিশ্বে ঘুরে বেড়ান, সারা বিশ্বের বিভিন্ন পলিটিক্যাল, নন পলিটিক্যাল, সোশ্যাল অ্যাক্টিভিস্টদের সাথে উঠা বসা করেন, তিনি এতটা কম বুঝবেন নিশ্চয়ই সেটি মনে করার কোনো কারণ নেই। তিনি বুঝে শুনে এগোচ্ছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি যেই হুমকিগুলো দিচ্ছেন, আরও গণপরিষদ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলছে। গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ এবং সম্ভাবনা নির্ধারিত হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মুজিববাদী সংবিধান থেকে বের হতে হবে। তিনি বলছেন 72-এর সংবিধানের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা অসম্ভব।
এর মধ্যে আমাদের মানে তারা যে ৭২ সন্তান ছুঁড়ে ফেলে নতুন সংবিধান করে বা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান রচনা করবে, সেইখানে যদি কেউ বাধা দিতে আসে তার পরিণতি শেখ হাসিনার মতো হবে। কেউ যদি দেশীয় আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে রাজপথে লড়াই হবে। এই হুঙ্কার কাদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে? এসব করে দেশকে কোথায় নিয়ে যাচ্ছে তারা? 111-এর দায় চাপানোর চেষ্টা করা হয়েছে ছাত্র উপদেষ্টাদের পক্ষ থেকে বিএনপির কাঁধে, যে বিএনপি 111 ডেকে নিয়ে আসতে চাইছে অস্থিরতা সৃষ্টির মাধ্যমে। কিন্তু আমরা তো জানি যে 111-এর শিকার হয়ে বিএনপিকে কতটা খেসারত দিতে হয়েছে। বিএনপি নেতারা সেটি শুক্রবারও স্পষ্ট করে বলেছেন 111-এর সবচেয়ে বড় খেসারত দিতে হয়েছে বিএনপিকে। তাহলে বিএনপি কেন 111 ডেকে নিয়ে আসবে? নাসিরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, হাসান আব্দুল্লাহ বা সরকার 3 উপদেষ্টা যারা রয়েছেন তাদের সঙ্গে সরকারের আতাতটি কোথায় আমরা তাই স্পষ্টই বুঝতে পারি। এদের বাইরে সরকারের অন্য আর যারা রয়েছেন উপদেষ্টা হিসেবে তারাও তাদের সুরে সুর মিলাচ্ছেন। এতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু যেটি বলছিলাম যে তারা কোথায় নিয়ে যাচ্ছে, তারা কতটা সফল হবে, নিশ্চিত করে বলা যায় সফলতার দ্বার প্রান্তেও তারা যেতে পারবে না। এবং যে হুঙ্কার দিলেন যে যারা এর বিরোধিতা করবে, অর্থাৎ তারা যা চাইছে তার বিরোধিতা যারা করবে তাদেরকে শেখ হাসিনার মতন ভয়ঙ্কর পরিণত করতে হবে। আবার আসিফ মাহমুদ সরকারের আরেক উপদেষ্টা আবার একটু ভিন্ন স্টাইলে কথা বলেছেন যে গণতান্ত্রিক রাজনীতিতে ভিন্ন মত থাকবে, কিন্তু জাতীয় ঐক্যের ক্ষেত্রে আমাদের সবাইকে এক হতে হবে। জাতীয় ঐক্য কোনটা? তারা যেটি বলছে সেগুলোই জাতীয় ঐক্য। এর বাইরে আর সব রাজনৈতিক দল যা বলছে সেগুলো কোনো কিছু ধর্তব্য নয়। তারাও ভালো জানে যে মানুষ কি চায়। কিন্তু এইভাবে জোর করে ক্ষমতায় থেকে কে বড় ফ্যাসিবাদী তার পরিচয় দিচ্ছে, কারা বড় ধরনের সবচেয়ে বৈষম্য সৃষ্টিকারী, সেগুলো নিশ্চয়ই মানুষের কাছে, মানুষের সামনে। টিকটকার এমআই শামীম, তোমাকে কিন্তু ভাতিজা ধরতেছি, ঠিক আছে? মেসেজ দিয়েছি, রিপ্লাই দাও নি, তাই নিয়ে দেখেন টিকটকে আমার কোনো আইডি নাই। ওই এমআই শামীম যে তুমি আসো, তুমি বুঝে গেছো দাদন। হ্যাঁ, আরও কয়েকজন আছেন, খুব শীঘ্রই আপনাদের সাথে কিন্তু লাল সালামে দেখা হবে, খেয়াল রাখেন। কারণ আমি টিকটকের চ্যানেল খুলছি শুধুমাত্র আপনাদের জন্য। ভিন্ন রকমের থাম্বনেল টাইটেল দিয়া উল্টা পাল্টা ভিডিও বানাইয়া ভাই আমার কিন্তু অনেক বিপদে ফেলছেন আপনারা। কারণ ভাবেন যে নাইম ভাই নজরদারি করেন, আমি করি, আমি আপনাদের অনেকের দেখি, ঠিক আছে? যদি 2-4 পয়সা কামাইতে পারেন কামান, কিন্তু থাম্বনেল টাইটেল লইয়া যা করেন সো এগুলা এলাও না। এমআই শামীম প্রথমে আপনি, তারপর ধারাবাহিকভাবে আরও কয়েকটা টিকটক চ্যানেল আছে। যাই হোক, আলোচনা হচ্ছে অন্য জায়গায়। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। তো এই স্বাধীনতা দিবসে বাংলাদেশে এই দ্বিতীয় স্বাধীনতা যেটা ছাত্ররা দাবি করছে, এটার সম্ভবত পতন হতে যাচ্ছে। বলে কেন আপনি এই কথা বলছেন? আগামী 26শে মার্চ একটা পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। তবে সবাইকে জানাইয়া টানাইয়া এই পরিকল্পনা যখন সামনে আসছে, প্রশ্ন হচ্ছে আসলে এদিনকে এই ঘটনা ঘটবে, অথবা